সারদার মৃত্যু। জ্যোতিরাজ মন খারাপ। টাকা পয়সার অভাবে একটি দাতব্য হাসপাতালে অসহায়ভাবে মারা গেলেন মধুসূদন দত্ত। ধনী পিতার আদরের সন্তান মধু ভেবেছিলেন ইংরেজিতে কবিতা লিখলে বিশ্ব সাহিত্যে স্থান পাবেন, আর সেজন্য ছেদ হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান হওয়া দরকার। মধুর ধর্মত্যাগ সমাজে হুলস্থুলু ফেলে দিল। রাগে ক্ষোভে বাবা রাজনারায়ণ তাকে ত্যাগ করলেন। মায়ের স্নেহ ছেড়ে প্রেসিডেন্সি কলেজের বন্ধুদের পেছনে ফেলে দেশত্যাগ করে মধু বেরিয়ে পড়লেন ভাগ্যান্বেষণে। কিন্তু ভাগ্যদেবী তার সঙ্গে ছলনা করেছেন। সরস্বতী কৃপায় কবিতায় আর নাটকে তার খাতা ভরে উঠেছে, কিন্তু লক্ষ্মী তাকে ধরা দিলেন না কোনো দিনে। মধু অবশ্য খুব শিগগির বুঝতে পেরেছিলেন যে লিখতে হলে ইংরেজি নয়, বাংলাতেই লিখতে হবে। ইংরেজি ভাষায় অনেক প্রতিযোগিতা, কেউ তার মতো নেটিভকে ঢুকতে দিতে চায় না, কিন্তু বাংলায় বহু কিছু করার আছে। প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুররা যেরকম কুলি মজুরের ভাষায় লিখছেন, তা দিয়ে কালোজয়ী সাহিত্য হতে পারে না। দুয়োরানী বাংলা মায়ের শরীরে অলংকার পরিয়ে তিনি তাকে সুয়োরানী সাজাবেন। একটি কবিতায় বাংলা ভাষার উদ্দেশ্যে তার অন্তিম ইচ্ছের কথাও লিখে গেছেন মাইকেল মধুসূদন দত্ত। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করো নাকো তব মন কোকনদে। মধুসূদনের প্রহসনের সঙ্গেই জ্যোতির কিঞ্চিত জলযোগ নাটকটি মঞ্চস্থ হয়েছিল একবার। তার আগে থেকেই জোড়াসাঁকোর বাড়িতে মধুর আসা যাওয়া। জ্যোতি বললেন, নতুন বউ, তুমি তো তাকে দেখনি। অমন প্রতিভা শেষ হয়ে গেল লালনের অভাবে, টাকা পয়সার অভাবে। আর ওদিকে তার বিপুল পৈতৃক সম্পত্তির উপর ছাতা পড়ছে। কাদম্বরী জানতে চান, বিদেশিনী স্ত্রী এখন ছোট ছোট বাচ্চাদের নিয়ে কি করে দিন কাটাবেন? তার পাশে তো কেউ দাঁড়াবে না কলকাতায়। হেনরিয়েটা খুব বিপদে পড়লেন। খাঁটি ফরাসি সুন্দরী, তার উপর বিপন্না। অনেক ভদ্রলোক বেশি লম্পট খুরখুর করবে তার পেছনে, কিন্তু প্রকৃত সাহায্য পাওয়া মুশকিল। সত্যি কষ্ট হয় তার কথা ভাবলে। আচ্ছা, তুমি তার পাশে দাঁড়াতে পারো না? সরল বালিকার মতো কাদম্বরী বললেন। জ্যোতি বউয়ের থুতনি ধরে নেড়ে দিয়ে বলেন, আচ্ছা, আমাকে ওরকম রূপসী বিধবার কাছে পাঠাতে তোমার একটু ভয় করবে না? আমি যদি তার প্রেমে পড়ে যাই, তাহলে আমাকে বিষ খেয়ে মরতে হবে। কাদম্বরী মুখ নিচু করে বলেন। জ্যোতি শিউরে ওঠেন বালিকা বধূর মুখে এমন কথা শুনে। আর কোনোদিন ঠাট্টা করেও এরকম কথা বলবে না নতুন বউ, তাহলে আমি ভীষণ রাগ করব। অজানা আশঙ্কায় স্বামীর বুকে মাথা গুজে দেন কাদম্বরী। জ্যোতির মনে হয় যেন মহিরুহের গায়ে লবঙ্গ লতিকাটি। ঘরে ঢুকতে ঢুকতে কচি দাম্পত্যের অন্তরঙ্গ দৃশ্যটি দেখে ফেলেন জ্ঞানদা। মনের কোনায় কোথায় যেন খচ করে বেঁধে তার। বলেন, কি ব্যাপারটা কি? কখন রোদ উঠেছে, এখনো বিছানায় প্রেমালাপ চলছে তোমাদের? নতুন বউয়ের তো বেশ রীতি, আর সবাই কাজে লেগে পড়েছে। তুমি বরের সোহাগের লোভে বিছানায় পড়ে আছো এখনো? জ্যোতিকেও বুঝি কাজ করতে দেবে না? কাদম্বরী
ধর্মর করে উঠে বসেন। লজ্জায় কাঁটা হয়ে যান মেজ জায়ের বকুনি খেয়ে। কিন্তু জ্যোতি হাসি মুখেই আবাহন করেন জ্ঞানদাকে। এসো এসো বৌঠান, আজ কার মুখ দেখে উঠেছি বলো তো? তোমার। তোমার মনটা ভালো ছিল না, এবার ভালো হয়ে যাবে। কি কথা হচ্ছিল শুনি? জ্ঞানদা একটু নাক গলিয়ে ফেলেন। এই কচি বউকে নিয়ে কি এত আলাপচারি করে নতুন? দেখো না বৌঠান, কাদম্বরী ভয় দেখাচ্ছে যে আমি অন্য কোনো নারীর কাছে গেলে ও আত্মহত্যা করবে। তুমি বিচার করো, এ কথা কি ওর বলা উচিত? জ্যোতির কথা শুনে কাদম্বরী অবাক হয়ে বলেন, ও মা, কি মিথ্যে কথা! আমি তো তোমাকে যেতে বললাম, তুমি অন্য কথা বলছিলে তাই। জ্ঞানদা বিরক্ত হন। ও মা, এইটুকু মেয়ের পেটে পেটে এত! ঠাকুরপো তোমাকে এত ভালোবাসে, তাও এমন ভয় দেখাচ্ছ? দেওরের কাজ ঘেঁষে রহস্য করে আবার বলেন, তুমি কি ওকে আমার সঙ্গেও মিশতে দেবে না নতুন বউ? জ্যোতি তাড়াতাড়ি বলে ওঠেন, হ্যাঁ, আরে সে কি কথা মেজে বৌঠান, তুমি আমার প্রথম প্রেরণা, বউ তো অনেক পরে এসেছে। এবার কাদম্বরীর একটু অভিমান হয়। জ্ঞানদাকে বলেন, তোমার সঙ্গে মিশতে বারণ করব এমন সাহস আমার নেই মেজদি। আর সে কথা বলবই বা কেন? উনি কার সঙ্গে মিশবেন, কিভাবে মিশবেন, সেটা ওর ব্যাপার। আমি ওর শ্রীচরণে স্থান পেয়েছি, এই আমার ভাগ্য। ও বাবা, মেয়ের তো বোল ফুটেছে। না জ্যোতি, এখন আর ওকে এড়িয়ে তোমার সঙ্গে মেশা যাবে না। আমাদের সাহিত্য বাসরে ওকেও ডেকে নিও এরপর। জ্ঞানদার গলায় ঈষৎ শ্লেষ। বউয়ের অধিকার ফলাতে গিয়ে সাহিত্য বাসরে এসে বসলে নতুন বউয়ের সব জারিজুরি বেরিয়ে যাবে। যদিও নিজের ভুল বুঝবে। সাহিত্যিক হতে চাইলে ওর উচিত ছিল জ্ঞানদার কথা মতো শিক্ষিত মেয়ে বিয়ে করা। শুধু রূপসী বলেই স্বামীর কাব্যের প্রেরণা হতে পারবে কি এই পুচকে বালিকা? কিন্তু জ্যোতি বউকে বলেন অন্য কথা। নিজেকে কোনোদিন কারো শ্রীচরণে নামাবে না, এমনকি স্বামীর পায়েও না। নতুন বউ, কখনো ভুলো না তোমার স্থান আমার হৃদয়ে। আর আমাকে কোথায় রেখেছ ঠাকুরপো? জ্ঞানদা কৌতুক করে জানতে চাইলেন। তোমাকে মাথায় করে রেখেছি, বুঝতে পারো না মেজ বৌঠান? জ্ঞানদার মুখের দিকে তাকিয়ে জ্যোতির হঠাৎ মনে হলো কাদম্বরীর সঙ্গে তার ঘনিষ্ঠতায় মেজ বৌঠান কি কোনো রকম কষ্ট পাচ্ছেন? কিন্তু তা কেন হবে? বৌঠান কি আশঙ্কা করছেন যে দেওর বৌঠানের মধুর সম্পর্কে কাদম্বরী বাধা দেবে? সেরকম ভাবলে তার ভুল ভাঙানো দরকার। জ্যোতি বলেন, এখন যে কদিন জোড়াসাঁকোয় থাকবে তোমরা মেজ বৌঠান, সে কদিন তোমার সাহচর্যের জাদুতেই গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে উঠতে পারে নতুন বউ। জ্ঞানদা কথাটায় যেন খুশি হলেন না। বললেন, সে ভার তো বাবা মশাই নিপময়ীকেই দিয়েছেন। নতুন বউ তো দিব্যি কথা বলছে। বাবা মশাই যখন আমার উপর আস্থা রাখেননি, এর মধ্যে আবার আমাকে টানছ কেন নতুন ঠাকুরপো? বরং তোমার নতুন লেখা পড়ে শোনাও। আমি তো সকাল সকাল কাজ সেরে
তোমার শকুন্তলা কাব্য শুনব ভেবেই এসেছি। দেওর ও বৌঠান কাব্য পাঠে মজে যান। কাদম্বরীর সঙ্গে আর একটি উৎসুক শ্রোতাও তৃষ্ণার্তের মতো সেই কাব্যসুরা পান করতে থাকেন তাদের অলক্ষ্যে। সে জানলার বাইরে থাকা রূপকুমারী।